নমস্কার বন্ধুরা, আমি সুভাষিস সংবাদ সোচ্চারে এই মুহূর্তে আপনাদের স্বাগত। আপনারা আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে, আপনারা জানেন যে গত 25শে জুন কলকাতার একটি বিখ্যাত আইন কলেজ, ল কলেজ যেটা, যে কসবাতে, সেখানে একটি ছাত্রী, আইন আইনের ছাত্রী, তার উপরে নৃশংসভাবে নির্যাতন হয়েছে এবং গণধর্ষণ হয়েছে। এবং সেই গণধর্ষণের যারা অভিযুক্ত তারা ওই কলেজেরই সাথে যুক্ত একজন প্রাক্তন ছাত্র, যে বর্তমানে ওই কলেজের একজন চুক্তিভিত্তিক ক্লার্ক হিসেবে কাজ করছিলেন, এবং তার সাথেই কলেজের দুজন আরও স্টুডেন্ট তারাও যুক্ত। ঘটনা হলো, আমরা এর আগে আরজি করে অভয়াকাণ্ড দেখেছি, যেখানে একজন ডাক্তার ছাত্রীকে ধর্ষণ এবং খুন করে হত্যা করা হয়েছিল, যা নিয়ে গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা দেশ উত্তাল হয়েছিল প্রতিবাদে। সেই রকম ঘটনার পর একটা মনে হয়েছিল যে এর বোধহয় একটা কোথাও ইতি হচ্ছে, এবং পুলিশ যেভাবে অভিযুক্তকে গ্রেপ্তার করে, পরে সিবিআই তদন্তের পরেও যে অভিযুক্ত তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং দ্রুত শুনানির মধ্যে দিয়ে অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। সেই ঘটনার পর আমাদের মনে একটা দগদগে দাগ থেকে গেছিল। আমরা ভেবেছিলাম এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় বুঝি আপাতত ইতি টানা যাবে, যে পশ্চিমবাংলার প্রশাসন অনেক সজাগ হবে, এবং সবচেয়ে বড় কথা, সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের যে সমস্ত কর্মীরা যারা রাজনীতি করেন তাদের প্রতিও নজর দেবেন, যে তারা যাতে সুস্থ মানসিকতা নিয়ে দলটা করেন। কিন্তু গত 25শে জুনের ঘটনায় যেই ছাত্রীকে যেভাবে নৃশংসতার সাথে, বর্বরতার সাথে তাকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, সেটা শুনে আমরা সবাই শিহরিত। এবং পশ্চিমবাংলায় এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় খবর যে পশ্চিমবাংলা বিহার, ইউপির মতো, মধ্যপ্রদেশের মতো আর 5টা রাজ্যের মতোই পশ্চিমবাংলায় কিন্তু এখনো সেই ধর্ষণ সংস্কৃতি ক্রমান্বয়ে চলে যাচ্ছে। আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সাথে ফোনে থাকবেন বিশিষ্ট সাংবাদিক তথা মানবাধিকার কর্মী মাননীয় রূপম চট্টোপাধ্যায়। আমাদের প্রশ্ন যেটা থাকবে মাননীয় রূপম চট্টোপাধ্যায়ের কাছে, যে পশ্চিমবাংলায় বারবার এই ধর্ষণের ঘটনা এবং গণধর্ষণের ঘটনা কেন ঘটছে, এবং এক্ষেত্রে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরিষ্কার রাজনৈতিক দলের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থাকার ফলে এই দুষ্কৃতীদের তাদের সাহস এতটাই হয়েছে, তারা এই ধরনের একটা ঘটনা ঘটাতে সাহস পায়। এবং আজকে একটি দৈনিক পত্রিকাতেও বেরিয়েছে যে অভিযুক্ত গণধর্ষণে মূল অভিযুক্ত, তার বিরুদ্ধে ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন থানাতে নানান রকম অভিযুক্ত হয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও পার্টিতে তার কিন্তু গুরুত্ব কমেনি, বরং তার গুরুত্ব দিনের পর দিন বেড়েছে। এবং সে রীতিমতো দাদাগিরি চালাতো ওই কলেজে এবং তার সমস্ত সাঙ্গপাঙ্গদের নিয়ে। ফলে তার বিরুদ্ধে কথা বলার মতো সাহস কারোর ছিল না, যেখানে ওই কলেজের নিরাপত্তা রক্ষী তাদেরও বক্তব্য যে তার এতটাই চলতি ছিল, তার এতটাই দাদাগিরি ছিল যে তার বিরুদ্ধে কেউ কোনো কথা বলতো না। এত সাহস, এত প্রশ্রয় কোথা থেকে পাচ্ছেন? যারা দিচ্ছেন তারাও কি এই ধর্ষণের সমান অভিযুক্ত নয়? আজকে এই প্রশ্ন নিয়েই আমরা মাননীয় শ্রী রূপম চট্টোপাধ্যায়ের কাছে আমরা যাব, এবং তার বক্তব্য আমরা, এই মুহূর্তে তিনি কলকাতার বাইরে আছেন, তো আমরা তার কথা আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার রূপমদা, আমি সংবাদ সোচ্চার থেকে সুভাষিস ফোন করছিলাম। আজকে যে গত 25শে জুন যে নারকীয় গণধর্ষণের ঘটনাটি ঘটেছে কসবা ল কলেজে, এবং যেখানে একটি মেয়েকে 3জন মিলে গণধর্ষণ করে, এবং তারা সবাই শাসক দলের মানে দাদাগিরি করে, শাসক দলের ছত্রছায়ায় তারা এই ঘটনাটা ঘটিয়েছে। এই বিষয়ে আপনার মতামত যদি একটু বলেন। সারা কলকাতাতেই যে ঘটনাগুলো ঘটছে পশ্চিমবঙ্গ জুড়েই ঘটছে, বিশেষ করে কলকাতার ওপরে
আমরা গত বছর আগস্ট মাসে দেখেছিলাম আরজিকর হাসপাতাল, সব কলকাতার অন্যতম নামী একটি সরকারি হাসপাতাল, সেই হাসপাতালের মধ্যে একজন ডাক্তারি পড়ুয়া, সে প্রথমে ধর্ষণ হয় এবং তারপরে তাকে খুন করা হয়। এবং তার অপরাধ ছিল যে পাহাড় প্রমাণ দুর্নীতি আরজিকরে চলছে শাসক দলের মদতে এবং সরকারি মদতে, সেই ব্যাপারটা কিছুটা সে জেনে ফেলেছিল, হয়তো প্রতিবাদও করেছিল। ঠিক সেই কারণেই তিলোত্তমাকে ধর্ষণ এবং খুন হতে হয়েছে আরজিকরের মেডিকেল কলেজের মধ্যে। আমরা ভেবেছিলাম এরপরে শাসক দল তথা সরকার সতর্ক হবে, তারা তাদের দলের যারা দুষ্কৃতী, সেই দুষ্কৃতীদের তারা কিছুটা পরিমাণে হয়তো লাগাম টানবে, এই আশা করা হয়েছিল। এবং একই সঙ্গে আশা করা হয়েছিল যে রাজ্যের পুলিশ মন্ত্রী অন্তত লজ্জার মাথাকে এরপরে যে সমস্ত তৃণমূলের দুষ্কৃতির বিরুদ্ধে মামলা আছে বিভিন্ন থানাতে, সেই দুষ্কৃতীদের তিনি একটু সামলে রাখবেন। কিন্তু দেখা গেল তিনি এমন প্রেরণা দিতে শুরু করলেন যে তার অনুপ্রেরণায় কলকাতা সাউথ ক্যালকাটা ল কলেজের মতো একটি বিখ্যাত কলেজে, সরকারি ল কলেজে, তার ভেতরে একজন সেই কলেজেরই ছাত্রী, যিনি আবার সেখানকারই যে তৃণমূলের ছাত্র পরিষদের যে ইউনিট তারই সক্রিয় সদস্য, সেই ছাত্রীকে তিনজন মিলে ধর্ষণ করলো। এবং এর মাস্টার মাইন্ড হচ্ছে মূল যে পান্ডা, সে হচ্ছে মনোজিৎ মিশ্র। সে এই কলেজের প্রাক্তন ছাত্র এবং বর্তমান যে গভর্নিং বডি চলছে, যেটা একেবারে অগণতান্ত্রিক পদ্ধতিতে যে মানে কোন রকম নির্বাচন না করে মনোনীত যে গভর্নিং বডি, সেই গভর্নিং বডি মনোজিৎকে আবার ওই কলেজে অস্থায়ী কর্মচারী হিসেবে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এবার তার সার্বিক যে দাদাগিরি এবং ওখানকার ইউনিয়নটা তার হাতের মুঠোয় ছিল, এবং যারা তৃণমূল দলটা করে তারা ক্রমশ কষ্ট হচ্ছে, তাদের কোনো রাজনৈতিক আদর্শ ইত্যাদির কিছু হাত ধরে না। তাদের কাছে তার না আছে কোনো রাজনৈতিক আদর্শ, না আছে কোনো দেশ সমাজ মানুষের প্রতি কোনো কমিটমেন্ট। তারা লুটে পুটে খাওয়ার জন্য, নিজস্ব ব্যক্তিগত ধান্দা এবং আখায় গুছাবার জন্যই তৃণমূল দলটা করে। এবং এই সংখ্যাই হচ্ছে 90% বেশি। বাকি 10% আছে যারা হয়তো সততার সঙ্গে দলটা করে, তার সংখ্যাটা খুব কম, সেটা 10% বেশি হবে না। 90% তৃণমূল হচ্ছে ধান্দাবাজ, চোর এবং চরিত্রহীন। যে কারণে আমরা যখন আরজি করে দেখেছি, যারা তৃণমূলের মাথা আশিস পান্ডে ইত্যাদি, তারাই লিখেছি এই ধর্ষণ কাণ্ডের অন্যতম মানে উদ্যোক্তা, এবং তাদেরকেই সরকার এবং পুলিশ আড়াল করেছে। আবার এই ল কলেজের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি, এই যে মনোজিৎ মিশ্র, যার বিরুদ্ধে কালীঘাট থানার অস্ত্র আইনে মামলা আছে, যার বিরুদ্ধে চেতলা থানায় অ্যাটেম্প টু মার্ডারের মামলা আছে, যার বিরুদ্ধে কসবা থানায় এর আগেও মারদাঙ্গা করার মামলা, তাদেরকে কিন্তু সর্বতভাবে এই সেই সর্বতভাবে। এবার এই যে ছেলেটি মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে তিনটে থানায় অভিযোগ থাকা সত্ত্বেও পুলিশ তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এবং কলেজের যে গভর্নিং বডির চেয়ারম্যান অশোক দের, তিনি নিজে আইনের ছাত্র, নিজে একজন অ্যাডভোকেট, নিজে একজন বিধায়ক, অথচ তিনি বেআইনি ভাবে একটা পরিচালন পর্ষদ চালাচ্ছেন, কমিটি চালাচ্ছেন, এবং তারা তাকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করলেন। তার এই সমস্ত যে পুলিশের কেসপত্র আছে, ব্যাকগ্রাউন্ড আছে, সেগুলো না দেখে। তো সে যখন দেখলো যে সমস্ত রকম অপকর্ম করে, কখনো খুনের চেষ্টা, কখনো আগ্নেয়াস্ত্রের কেস, কখনো মারধর করার কেস থাকা সত্ত্বেও পুলিশ তাকে ছুতে পারছে না, তখন সে আরো ভাবলো যে আরো আমি যা খুশি তাই করতে পারি। যে কারণে এই ছাত্রীর উপর এই নির্যাতনটা নেমে এসছে। আজকে যদি ব্যাপারটা এরকম হতো যে পুলিশ তার যথাযথ ব্যবস্থা নিত এবং কলেজ কর্তৃপক্ষ যদি ওকে পেছন থেকে মদত না দিত, তাহলে মেয়েটির উপরে এই ধরনের ঘটনা ঘটাবার সাহস মনোজিৎ মিশ্র থাকতো না। তো এটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস করছে। এবং ফলে যেটা হয়েছে, যেমন একদিকে আমরা কালীগঞ্জে দেখতে পাচ্ছি, ভোটে জেতার পর আনন্দ প্রকাশ করার জন্য বামপন্থী সমর্থকের বাড়িতে ইয়ে করে বোমা ছুড়ে, পকেট বোমা ছুড়ে একটি বাচ্চা 9 বছরের শিশুর প্রাণ কেড়ে নিল। আমরা সেটা ঘটতে না ঘটতেই আমরা দেখলাম কলকাতার এই অবস্থা। তার আগে আমরা গত আগস্টে দেখেছি আরজিকরের ঘটনা। ওটা রাজ্য জুড়ে একটা নৈরাজ্য কায়েম করেছে বর্তমান শাসক দল, এবং শাসক দলের একটাই উদ্দেশ্য, এই 90% তৃণমূল কর্মী, তারা চুরি চামারি, বিভিন্ন জায়গায় তোলাবাজি,
এবং এই ধর্ষণ, হ্যাঁ, সমস্ত ধর্ষণগুলো গণধর্ষণ করছে। অর্থাৎ আরো দুটি ছেলে যার বয়স ওখানে 19-20 বছরের আরো দুটো ছেলে যারা ওই কলেজেরই ছাত্র, তারাও এই সব ঘটনার সাথে যুক্ত ছিল। তারা ঘটনাটা ভিডিও করেছে, সেই ভিডিও বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হুমকি দিয়েছে এবং পুলিশ উদ্ধার করেছে। এবং সিসিটিভি ঘটনা ঘটনার পরে কলেজ কর্তৃপক্ষ সিসিটিভির ফুটেজ লাগাচ্ছে ওখানে সিসিটিভি, কিন্তু এটা আরো আগে লাগানো উচিত ছিল। সরকার রাজ্যিকরের ক্ষেত্রে, মেডিকেল কলেজের ক্ষেত্রেও তাই করেছে। একটা ভয়ঙ্কর মানে অমানবিক ঘটনা ঘটে যাওয়ার পরে তারা তারপরে সিসিটিভি লাগাচ্ছে, এটা ওটা করছে। আর ঘটনা ঘটবার আগে কিন্তু তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। এবং পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 100% ব্যর্থ, যার ফলে এই ঘটনাগুলো আরো ঘটতে পারছে বলে আমি মনে করছি। আপনার কি মনে হয় না এই যে ঘটনাটা ঘটেছে এবং তৃণমূলের একজন মানে স্বঘোষিত নেতা এবং দেখা যাচ্ছে বিভিন্ন মন্ত্রী বিভিন্ন নেতার সাথে তার ছবি, সেই জায়গায় দাঁড়িয়ে এইরকম একটা ঘটনা যে ঘটায় তার দায় স্বীকার করে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যিনি, তার এই এই সময় পদত্যাগ করা উচিত, এটা কি মনে হচ্ছে না? ব্যাপার হচ্ছে, পদত্যাগ করতে গেলে পরে এটা ঠিক যে মনোনীত সঙ্গে তৃণমূল নেতা মন্ত্রীদের ছবি বেরোচ্ছে, কখনো চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে, কখনো ফিরহাদ হাকিমের সাথে, কখনো অন্য কারোর সাথে, কখনো ওই সার্থক বন্দ্যোপাধ্যায় যে দক্ষিণ কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে তার সঙ্গে। এমন নেতা নেই যাদের সঙ্গে যোগাযোগ ছিল, যাদের ঘনিষ্ঠ ছিল না। ফলে তৃণমূলের এত ঘনিষ্ঠ হওয়া সত্ত্বেও এরকম একটা নক্কারজনক ঘটনা, নারকীয় ঘটনা ঘটিয়েছে, তার দায় নিয়ে, এবং যার বিরুদ্ধে ইতিমধ্যেই পুলিশের একাধিক অভিযোগ ছিল, তা সত্ত্বেও যখন এই ঘটনা ঘটলো, তাহলে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করা উচিত। কিন্তু ওনার যেহেতু লজ্জা বলে কিছু নেই এবং ন্যায়বোধ বলে কিছু নেই, তাই উনি এটা করবেন না বা করছেন না। কারণ আরজি করে যদি ওনার লজ্জাবোধ থাকতো এবং ন্যূনতম দরদ থাকতো মহিলাদের প্রতি, মেয়েদের সম্মানের প্রতি, মেয়েদের মর্যাদার প্রতি, মেয়েদের সম্ভ্রমের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিন্দুমাত্র সহানুভূতি থাকতো, তাহলে কিন্তু তিনি অনেক আগেই পদত্যাগ করতেন। মানে এই ঘটনার পরে পদত্যাগ করবেন কোনো প্রশ্নই ওঠে না। যেটা হবে সেটা হচ্ছে কিভাবে ছেলেটিকে বাঁচানো যায়, দলে দলে তার চেষ্টা হবে। উপরে উনাল ঘোষা চেঁচাবে, আমরা ফাঁসি চাই, অমুক চাই, তমুক চাই ইত্যাদি বলবে, এবং একজন কাউকে কোনোভাবে তাকে যাতে কম সাজা দেওয়া যায় তার চেষ্টা করবেন। কারণ দলে তো এরকম প্রচুর আছে। 90% যদি এরকম দুষ্কৃতি হয়, তাহলে কতজনকে উনি ছাড়বেন না, কতজনকে শাস্তি দেবেন। তাই ওরা একটা পলিসি নিয়েছে, যেখানে যা ঘটবে, ঘটবার পরে তোমরা যা খুশি তাই করো, ঘটবার পরে আমরা যদি ধরা পড়ে যাও, যদি মিডিয়া জেনে যায়, যদি জনগণ জানতে পারে, তাহলে আমরা ব্যবস্থা নেব। আর যদি ব্যবস্থা না হয়, যার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে, যার বিরুদ্ধে কোনো ব্যবস্থাই পুলিশ নিচ্ছে না। এবার যেটা মানুষ জেনে যাচ্ছে সেটা নিয়ে কিছুটা হইচই হচ্ছে, যেটা জানতে পারছে না সেটা যেখানে জিনিস তাকে হজম করতে হচ্ছে। এই তো পরিস্থিতি। দাদা, শেষ প্রশ্ন আপনার কাছে, যে এই রকম ঘটনা বাম জামানা 34 বছরে নারী নির্যাতনের অজস্র ঘটনা ঘটেছে, তখন সেটাকে ইস্যু করে আজকের মুখ্যমন্ত্রী বারবার রাস্তায় নেমেছেন। ফেলেনি বসাকের ওপর অত্যাচার, কখনো বানতলায় অনিতা দেওয়ানের মৃত্যু, তারপরে তাপসী মালিকের ওপর ঘটনা, বিভিন্ন ঘটনায় আমাদের আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি সেই সময় রাস্তায় আন্দোলনের ঝড় তুলে দিতেন। আজকে তার দল ক্ষমতায়, তিনি পুলিশ মন্ত্রী, তারই মানে পুলিশ যে এই সমস্ত ঘটনা রুখতে পারছে না, ঘটনা ঘটেই চলেছে। পাশাপাশি দেখা যাচ্ছে যে প্রধান বিরোধী দল বিজেপি, তাদেরও বেশ কিছু লোকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, যেমন রিসেন্ট কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে, যিনি আবার পদ্মভূষণ। এই যদি পরিস্থিতি হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? সাধারণ মানুষ কার ওপরে আস্থা ভরসা রাখবে? এটা নিয়ে কি বলবেন? হ্যাঁ, এটা ঠিক যে বাম জামানা তো আমরা দেখেছি অনিতা দেওয়ানের ওপরে নির্মম অত্যাচার হয়েছে এবং তাকে খুন করা হয়েছে, সেখানেও ধর্ষণের ঘটনা ঘটেছিল। তার পরবর্তীকালে আমরা আরো দেখেছি যে বেলেঘাটা খালপাড়ের এক বাসিন্দা, তার উপরেই ঘটনা ঘটেছিল এবং সেখানেও ফুলবাগানে যে পুলিশ, হ্যাঁ নেয়া বানু, এবং সেখানে পুলিশ ব্যারাকের মধ্যে পুলিশের দ্বারা এই ঘটনা ঘটেছিল। তখনও সিপিএমের যারা মহিলা নেত্রী, হ্যাঁ, ওই শ্যামলী গুপ্ত, তিনি বলেছিলেন যে না, ওইটা মহিলার চরিত্র খারাপ।
অর্থাৎ সে লাইনে নেই ইত্যাদি। তো এইটা শাসকদের একটা চরিত্র। এবং তৃণমূল বিভিন্ন জায়গাতে সিপিএম আমলে তারা যে সমস্ত খুন খারাপিগুলো করেছে অধিকাংশ জায়গায় মহিলা। আপনি 1967 সাল থেকে দেখতে শুরু করেন, দেখবেন যখন 25-এ জ্যোতিবাবু প্রথম গুলি চালিয়ে 11 জনকে খুন করেছিল, আর 11 জনের যারা খুন করেছিল তাদের 9 জন হচ্ছে মহিলা, 2 জন শিশু, 1 জন হচ্ছে কিশোর। এটা হচ্ছে প্রথম যুক্ত ফ্রন্টে পুলিশ মন্ত্রী থাকাকালীন জ্যোতিবাবু যখন প্রথম গুলি চালিয়ে মানুষ হত্যা করে, সেই হত্যায় কিন্তু মহিলারাই বেশি ছিল। আপনি যখন নেতাইয়ে যাবেন, অর্থাৎ সিপিএম যখন শেষ গণহত্যা সংগঠিত করছে জঙ্গলমহলের নেতাইয়ে, সেখানেও কিন্তু দেখবেন মহিলা 4 জন মহিলাকে তারা গুলি করে ফেলেছে। এবং আপনি যদি নন্দীগ্রামে যান, নন্দীগ্রামে অসংখ্য মহিলাকে ধর্ষণ করা হয়েছে, গুলি করা হয়েছে। যত গুলি করা হয়েছে যা সরকারি রেকর্ড আছে, সেখানে কিন্তু অনেক একটা বড় পরিমাণে মহিলা, মানে মহিলাদের উপর অত্যাচার বামফ্রন্ট বা সিপিএম আমলে যতটা হয়েছে এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। পরবর্তীকালে যদি আমরা বিজেপির দিকে তাকাই, তাহলে বিজেপিকে দেখবো যে তারা বিলকিস বানু যারা ধর্ষণকারী, সেই খুনিদের খুন এবং ধর্ষণকারী তাদেরকে জেল থেকে ছেড়ে দিয়েছিল গুজরাট সরকার, এবং নরেন্দ্র মোদী যখন শুট করেছিল। পরে সুপ্রিম কোর্টের অর্ডারে তাদেরকে আবার জেলে নেওয়া হয়েছে, কিন্তু জেল থেকে যখন তারা বেরোলো তাদের ফুলের মালা দিয়ে মিষ্টি মুখ করেছিল ওই আরএসএস বিজেপির লোকেরা। কারণ একজন মহিলা ধর্ষণ করলে তাকে সেলিব্রেট করতে হয়, এটা সারা পৃথিবীতে একমাত্র বিজেপি করেছে। এবং একই ঘটনা ঘটেছিল যখন কাঠোয়াতে, জম্মু কাশ্মীরের কাঠোয়াতে একজন 9 বছরের শিশুকে ধর্ষণ করেছিল। সেই ধর্ষকদের যে পুরোহিত ধর্ষক, মন্দিরের হিন্দুত্ববাদী পুরোহিত, তাদের বিরুদ্ধে যখন পুলিশ স্টেপ নিতে গেল, বাধ্য হলো আর কি, তখন তাদের সমর্থনে মিছিল করেছে করেছে বিজেপি ঝান্ডা দিয়ে। ফলে এটা আমরা হাতরাসে দেখেছি, যেখানে নির্যাতিতার পরিবারের নির্যাতিতাকে উড়িয়ে পোড়ানো হলো, তখন তার বাড়ির লোককে সেখানে আটকে রাখা হলো, যেতে দিত না। এবং সেই যে ঘটনা ঘটিয়েছে ধর্ষক, সে কিছুদিন বাদে জেল থেকে বেরিয়ে এসে ওই মেয়েকে বাবাকেই গুলি করে মারলো। ফলে এখানে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, উনি যোগী আদিত্যনাথের সাথে একটা প্রতিযোগিতায় নেমেছেন যে কত মেয়েদের ধর্ষণ করা যায়, অসম্মান করা যায়, সম্মান নষ্ট করা যায়, নিরাপত্তা ধ্বংস করা যায়। তার একটা প্রতিযোগিতা চলছে বিজেপি আর তৃণমূলের মধ্যে। এবং যার জন্য এই ভরত মহারাজ, এই কার্তিক মহারাজ, তিনি পদ্মশ্রী পেয়েছেন। অথচ 2012 সালে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ছিল, সেটা এখন সামনে আসছে এবং সেটা নির্মম একেবারে, চাকরির টোপ দিয়ে ধর্ষণ, ঘরে অ্যাবর্ষণ ইত্যাদি, এবং সেটা এখন সামনে আসছে। এবং কার্তিক মহারাজ দাঙ্গাবাজ হিসেবে মোটামুটি একটা পরিচিতি লাভ করেছে। উনি ধর্মের আড়ালে আসলে একজন দাঙ্গাবাজ, এটা প্রতিষ্ঠিত। এবার এই কার্তিক বিজেপির মহারাজ বলুন আর তৃণমূলের এই মঞ্জিত মিশ্রই বলুন, এরা আসলে একই দর্শনে বিশ্বাস করে, সেটা হচ্ছে দুটো ফুটে খাবো, চুরি চামারি করবো এবং মহিলাদের ক্ষেত্রে তারা মহিলাদের ধর্ষণ করব। এই যে গোটা প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তৃণমূল এবং বিজেপি একই পেটিশনে দাঁড়িয়ে আছে। বিজেপি অনেক বড় শক্তিশালী, কারণ কেন্দ্র ক্ষমতায় আছে, এদের ক্ষমতা কম, এরা শুধু দেশে আছে, রাজ্যে আছে। এরা যদি দেশে কোনো বড় ক্ষমতা পায়, গোটা দেশ জুড়ে এই কাণ্ড ঘটাবে। কারণ আলাদা করে এই রাজনৈতিক দলগুলোর কোনো সেই অর্থে দর্শন বলে কিছু নেই এবং রাজনৈতিক ভাবনা চিন্তা কিছু নেই। একটাই আছে, যে নতুন প্রকারণ দেশের মানুষকে পায়ের তলায় রেখে পিষে মারো, না খাইয়ে মারো, কর্মসংস্থান ছিনিয়ে নাও এবং মানুষের গরিবের সুযোগ নাও। এবং যেখানে এই জায়গায় একটাই প্রশ্ন তো করবো, যেটা হচ্ছে সব রাজনৈতিক দলের যদি এই রকম পরিস্থিতি হয়, সাধারণ মানুষ তারা তো ভোট দিয়ে একটা সরকার, একটা দলকে নির্বাচিত করে, সেই জায়গায় মানুষ আজকে কতটা অসহায়, কি বার্তা দেবেন এই ব্যাপারে? দেখুন, এখানে একটা পরিষ্কার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা সিপিএম এর 34 বছরে দেখেছি কি হারে গণহত্যা হয়েছে, এবং আমরা হাওড়ার কান্দুলায় দেখেছি কংগ্রেসকে ভোট দিয়েছিল বলে দুটো ভাইয়ের হাতের পাঞ্জা কেটে নিয়েছিল সিপিএম। তাহলে এটা আমরা দেখেছি, মানে এখানে থান পাঠিয়ে দেওয়া হতো থ্রেটনিং হিসেবে, সিপিএম করেছে এগুলো। আজকে তৃণমূল করছে, বিজেপি সারা ভারতবর্ষে যেখানে যেখানে ক্ষমতা আছে যেসব রাজ্যে সেখানে করছে। এর একটাই ওষুধ হচ্ছে 5 বছর, প্রতি 5 বছর অন্তর অন্তর সরকারগুলোকে পাল্টে ফেলা। যে মানুষটা আজকে একে ভোট দিয়েছে, কালকে বিকে ভোট দেবে, তারপর সিকে ভোট দিতে হবে। একই দলকে দুবার যদি কেউ ভোট দেয়, তাহলে এই ঘটনা ঘটবে। যে ক্ষমতায় বসবে সে যদি মৌরসি পাটটা গেড়ে বসে, তাহলে ভারতবর্ষের মানুষের কপালে এটাই থাকবে। আজকে অন্য অন্য সভ্য দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, তারা কিন্তু কোনো রিয়াক্ট করে না। আজকে যে ট্রাম্প জিতে এসছে, তার বিরুদ্ধে ব্যাপক উত্তাল হচ্ছে, বিক্ষোভ আছড়ে পড়েছে গোটা মার্কিন মুলুক ধরে।
ওখানে এটাই হচ্ছে ব্যাপার যে মানুষ কি কাজ করছে সেটা দেখে, ন্যায় অন্যায়টা দেখে। আমাদের এখানে যে ভক্তিবাদের দেশ, মায়াবাদের দেশ, এখানে ভক্তিবাদ মানে আমি একটা মানুষকে ভক্তি করছি, বিশ্বাস করছি, আর বিশ্বাস হচ্ছে অজ্ঞানের জন্ম, বিশ্বাস থেকে অজ্ঞানতার জন্ম দেয়, আর প্রশ্ন জ্ঞানের জন্ম দেয়। যেখানে বিশ্বাসই সব কথা, সেখানে অজ্ঞানতার যে আধার সেটা নেমে আসবে, যেটা কি পশ্চিমবঙ্গে এসছে। মানে মানুষের একটা প্রধান কাজ হচ্ছে প্রতি বছর ভোট নতুন করে 5 বছর অন্তর অন্তর সরকার বদলে দেওয়া, প্রত্যেককে 5 বছরের এই সুযোগ না দেওয়া, যাতে তারা জনগণের, দেশের, সমাজের কোনো ক্ষতি করতে না পারে স্থায়ীভাবে, এইটা একটা। আর 2 নম্বর, এক্ষুনি যেটা দরকার এই মুহূর্তে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন না, পশ্চিমবাংলার 400-450 যে কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আছে, প্রতিটা জায়গায় ফেয়ার নির্বাচন করতে হবে। নির্বাচন করে বর্তমান যে যারা আছে তাদেরকে যদি নির্বাচনের মাধ্যমে ছাত্র সংসদ গঠন করা হয়, তাহলে ছাত্র সংসদ গঠনের মধ্যে বিভিন্ন মতামতের লোকজন উঠে আসবে। সেক্ষেত্রে তাদের যে মৌলিক পাঠটা সেটা ভেঙে যাবে। মানে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদেরকে ভোট দিতে হবে, ভোট দেওয়ার যে ব্যবস্থা সেটা করতে হবে। এখন মুশকিল হচ্ছে গত 7-8 বছর ধরে পশ্চিমবাংলায় কোনো কলেজে নির্বাচন হয় না। কারণ হচ্ছে নির্বাচন হলে পরে যাদবপুরের মতো বামপন্থীরা জিতে, জেএনইউতে বামপন্থীরা জিতেছে, এবং সম্প্রতি যে মেডিকেল কলেজে নির্বাচন হয়েছে সেখানেও নকশালপন্থীরা জয় রাখেন। একটি পেয়েছে ডিএসও, এসওসিরা, আর বাকিগুলো সব নকশালপন্থীরা। ফলে ওরা সেখানে ক্যান্ডিডেট দিতে পারেনি, বিজেপি বা তৃণমূল সেখানে প্রার্থী দাঁড় করাতে পারেনি কলকাতা মেডিকেল কলেজে। ফলে এরপরে তারা ভয় পেয়ে গেছে যে নির্বাচন হলে তারা জিতবে না। ফলে যাতে নির্বাচনটাকে না করে নিজেদের যারা বদমাস, শয়তান, ধর্ষক আছে তাদেরকে দিয়েই কলেজগুলোকে কন্ট্রোল করতে হবে। আমি শেষ কথাটা বলি, আগে একটা কলেজে, বিশ্ববিদ্যালয়ে ঢুকলে পরে আমরা দেখতাম গান্ধীজির ছবি, রবীন্দ্রনাথের ছবি, বিদ্যাসাগরের ছবি, শ্রী অরবিন্দের ছবি। এখন আপনি একটা প্রতিষ্ঠান ঢুকতে যান, ওই সাউথ কলকাতা ল কলেজে দেখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। এই এরা দুজন প্রমাণ করে দিচ্ছেন যে এরা দুষ্কৃতিরাজ, অর্থাৎ রবীন্দ্রনাথ বিদ্যাসাগরের বদলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা নিয়ে রাখা হয়, তাহলে দুষ্কৃতীরা এবং যারা সত্যি ধান্দাবাজ, নোংরা, অসভ্য, জানোয়ার, তারা আশকরা পাবেই। কারণ তারা তো বিদ্যাসাগর দেখবে না, রবীন্দ্রনাথকে দেখবে না, দেখবে অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই অনুযায়ী তারা বিহেভিয়ার করছে কলেজ, বিশ্ববিদ্যালয় বা এই কেন্দ্রগুলিতে। তাই উচিত হচ্ছে যে এইগুলো যে মহামানবদের, ভারতবর্ষের বাঙালিদের অনেক ধরনের মানুষ আছে, তাদের মূর্তি বসাও, তাদেরকে উদযাপন করো, এবং গণতান্ত্রিক প্রথায় নির্বাচন করে এই দুষ্কৃতীদের ভেতরে ঢোকা বন্ধ করতে হবে। এবং যাদের বিরুদ্ধে পুলিশে কেস আছে, পুলিশ শুধু টাকার জন্য ঘুমিয়ে না থেকে পুলিশকে উচিত যে এই আইনানুগ ব্যবস্থা নিয়ে যাতে এই দুষ্কৃতীদের সমূলে উৎপাত করা যায় তার জন্য সচেষ্ট হতে হবে। ধন্যবাদ দাদা।